বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে বিশেষ করে পুলিশ বাহিনীতে চাকরি করাটা দিন দিন অনেক বেশি কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশের রাজনীতি যেভাবে এগোচ্ছে তাতে করে পুলিশ বাহিনীকে রাজনৈতিক দলের ঝান্ডাধারী এক ধরনের সদস্য কিংবা লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করতে হচ্ছে, কিংবা তারা কাজ করছেন, কিংবা তারা কাজ করতে বাধ্য হচ্ছেন। আবার পরবর্তীতে সরকার পরিবর্তন হলে সেই সরকারের রোষানলে পড়ছেন। এটা যেন একটা নিয়মিত চিত্র হয়ে পড়েছে। কোনো সরকারই এর ব্যতিক্রম কিছু করছে না এবং গত ইউনূস সরকার আরও ভয়ানকভাবে এই কাজটা করেছে। পুলিশের উপরে নির্যাতন, পুলিশের বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড করার ইনডেমনিটি দেয়া, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তাহলে কি বাংলাদেশে পুলিশ নিরাপদে চাকরি করতে পারবে না? পুলিশকে রাজনীতির মধ্যেই পড়ে যেতে হবে? যখন একটা গণতান্ত্রিক সরকার আবারও ক্ষমতায় এসেছে, দীর্ঘ আওয়ামী লীগ শাসন, তারপরে ইউনূসীয় শাসন, এর পরে যখন আমরা একটা পরিবর্তন প্রত্যাশা করছিলাম, ঠিক তখনই আমরা দেখলাম যে শুধুমাত্র আওয়ামী আমলে বিশেষ বিশেষ দায়িত্ব পালনের অপরাধে একযোগে ৩৩ জন পুলিশ অফিসারকে চাকরি থেকে সরিয়ে দেয়া হলো, বাধ্যতামূলক অবসর দিয়ে দেয়া হলো। সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসর এটা একটা মানে সরকারের অস্ত্র, সরকারি কর্মকর্তাদের শায়েস্তা করার এটা একটা অস্ত্র। যে আইনটা থাকা উচিত কিনা সে ব্যাপারে হয়তো প্রশ্ন উঠতেই পারে। মানে আপনি কোনো কারণ লাগবে না, চাকরিতে 25 বছরও হলে তাকে আপনি ডিরেক্ট বলে দিতে পারবেন, গুড বাই, তুমি চলে যেতে পারো, তোমার চাকরি নেই। কি হচ্ছে আসলে? বর্তমান সরকার আসার পরে পুলিশ বাহিনীতে এরকম ব্যাপক ঘটনা ঘটেছে, চাকরিচ্যুত করা হয়েছে কিংবা নানা রকমের ঘটনা ঘটেছে, কিন্তু একযোগে ৩৩ জন অফিসারকে যখন বাধ্যতামূলক অবসর দেয়া হলো তখন প্রশ্ন উঠেছে এবং সমস্ত গণমাধ্যমে, এমনকি বিবিসি বাংলাও এটা নিয়ে ফলাও করে নিউজ করেছে। এটা সরকারের জন্য লাভজনক হলো নাকি ক্ষতিকর হলো? চলুন একটু কি বলছে বিবিসি সহ অন্যান্য গণমাধ্যমগুলো সেটা বোঝার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজনীতি এবং পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার দৃষ্টান্ত আমরা গত 55 বছরের প্রায় সব সরকারের আমলেই কম বেশি দেখেছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা দেখেছি যে বিএনপি আমলে যে সকল পুলিশ কর্মকর্তা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের উপরে এক ধরনের খড়গ নেমে এসেছে। সেই ধারাবাহিকতা ইউনূসের যুগে সবথেকে ভয়াবহ আকার ধারণ করেছিল এবং বিএনপির মানে নতুন যে সরকার, সেই সরকারও এর থেকে ব্যতিক্রম কিছু করতে পারছে না। বিবিসির এই শিরোনামটা দেখে নিন। বিবিসি বলছে, বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। ৩৩ জন একযোগে, এবং এই ৩৩ জন এসপি ছিলেন। অপরাধ হচ্ছে 2018 সালের নির্বাচনে এই ৩৩ জনই এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2018 সালের নির্বাচন, যেটা বিতর্কিত নির্বাচন বলা হয়, সেই বিতর্কিত নির্বাচনে রাতের ভোট করার পেছনে এসপিদের সরাসরি ভূমিকার অভিযোগ রয়েছে বিএনপির। সেই কারণে বিএনপি একযোগে এই কাজটা করেছে। কিন্তু এখানে অনেক প্রশ্ন থেকে যায়। প্রশ্নগুলো পরে আমরা উত্থাপন করছি। বিবিসি কি বলছে একটু দেখে নিই। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এত বড় অফিসারদের একসাথে, এই ডিআইজি লেভেলের অফিসারদের একসাথে ৩৩ জন সরিয়ে দেয়া, এটা কিন্তু পুলিশ বাহিনীর মানে চেন অফ কমান্ডে অনেক বড় একটা ধাক্কা লাগতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে
এখানে বলা হচ্ছে না সরকারের স্বার্থে। প্রত্যেকটা রাজনৈতিক সরকারই কিংবা অরাজনৈতিক সরকারই এই জনগণকে ব্যবহার করে ল্যাঙ্গুয়েজগুলো সেট আপ করে। জনগণের জন্য আমরা এটা করছি, জনগণের জন্য ওটা, জনগণের জন্য এটা। এই ব্যাপারগুলো আমরা প্রায় সব সরকারের আমলেই কমন কথা হিসেবে দেখেছি। জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার যে অবস্থা রাজনৈতিক দলগুলোর আমরা দেখি বিভিন্ন সময়ে, এবং গত ৫৫ বছরই দেখে আসছি, এর থেকে জনগণের হয়তো মুক্তি নেই। এই যে সিদ্ধান্তটা নিল সরকার, সেখানে বলা হচ্ছে জনগণের স্বার্থে। জনগণ কি আন্দোলন করেছে? জনগণ কি বলেছে যে এই ৩৩ জনকে একযোগে বাধ্যতামূলক অবসর দিয়ে দেন? বরং যেটা হতে পারতো সেটা হচ্ছে যে স্পেসিফিক যদি প্রমাণ থাকে যে এই পুলিশ কর্মকর্তা এই ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করেছে, তাহলে তার বিচার হোক, বিচার হবে, বিচারের প্রক্রিয়ার মাধ্যমে তার চাকরির যে ভাগ্য সেই ভাগ্যে যাবে। কিন্তু সরকার যখন এই রকম রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জনগণের উপরে চাপিয়ে দেয়, তখনই প্রশ্ন আসে যে বাংলাদেশের কোনো সরকারই কি আদতে জনগণের কথা ভেবে কোনো কাজ করেছে কখনো? কি বলছে? এই কর্মকর্তাদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় বিভিন্ন জেলায় এসপির দায়িত্ব পালন করেছেন। ৩৩ জনের মধ্যে ডিআইজি পদমর্যাদার ২ জন বর্তমানে গ্রেপ্তারও রয়েছেন। তারা হলেন মোল্লা নজরুল ইসলাম এবং সাইফুল ইসলাম। হ্যাঁ, গ্রেপ্তার খুবই ভালো। তারা যদি অপরাধী হন, তাদের অপরাধ যদি প্রমাণ করা যায়, তাহলে তাদের বিচার হবে, সেভাবেই এগোনো উচিত ছিল। কিন্তু এই যে বাধ্যতামূলক অবসর, এটাই প্রমাণ দেয় যে আপনাকে যখন যে সরকার আসবে তখন সেই সরকারের লোক হয়ে যেতে হবে। কদিন আগেই তো আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর সামনে একজন পুলিশ কর্মকর্তা কিভাবে নিজেকে বিএনপি হিসেবে উপস্থাপন করতে মরিয়া হয়ে উঠেছেন। সেই ছাত্র জীবনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তার কিভাবে দেখা হয়েছে, মোলাকাত হয়েছে, সেই স্মৃতি তিনি ভুলতে পারছেন না। তিনি মনে প্রাণে জাতীয়তাবাদী আদর্শ লালন করেন। এটা একজন পুলিশ অফিসারকে কেন বলতে হবে? একজন পুলিশ অফিসার কি আওয়ামী লীগের চাকরি করে কিংবা বিএনপির চাকরি করে? করেন না তো। একজন পুলিশ অফিসার তো রাষ্ট্রের চাকরি করেন, তিনি তো রাষ্ট্রের কর্মকর্তা এবং জনগণের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সেখানে তাকে রাজনৈতিক দলের হতে হবে কেন? আবার খুবই নিকৃষ্ট উদাহরণ তো আমাদের সাম্প্রতিক উদাহরণ রয়েছে ২০২৪-এর ৫ আগস্টে যে আওয়ামী লীগ সরকার পতন এবং তার আগে পুলিশি অ্যাকশন, ছাত্র জনতার উপরে গুলি চালানো, তার পরিপ্রেক্ষিতে থানা জ্বালিয়ে দেয়া, পুলিশকে জ্বালিয়ে মারা, ব্রিজে ঝুলিয়ে রাখা, নানা ধরনের উপায়ে তাদেরকে মারা, এবং এই যে ২৪-এর এই প্রেক্ষাপটে পুলিশের যে অসহায় অবস্থা হয়েছিল সারা দেশে, এর চাইতে ভয়ানক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশকে কখনোই পড়তে হয়নি। সেখান থেকেও আমরা পুলিশের কিন্তু লার্নিং দেখিনি। পুলিশের যেমন লার্নিং দেখিনি, তেমনি রাজনৈতিক নেতাদের কিংবা সরকারেরও কোনো লার্নিং দেখিনি। আমরা দেখেছি তো আওয়ামী লীগ সরকারের পুলিশের ওপরে নির্ভরতার মানে পরিণতি ২০২৪-এর ৫ আগস্টে। সেখান থেকে প্রফেসর ইউনূস সরকার কি বিন্দুমাত্র কিছু শিখেছে? কিংবা বিএনপি সরকারের যে এই যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো কি বলে দেয় যে তারা আওয়ামী লীগের ওই অবস্থার থেকে তাদের কোনো লার্নিং হয়েছে? একই ধারায় কি চলবে? আজকে ধরেন, মানে আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হলো, ৩৩ জনকে সরিয়ে দেওয়া হলো, অপরাধ কি? ঢালাওভাবে তারা ২০১৮ সালে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেটাই অপরাধ। গণমাধ্যমের ভাষ্য, ব্যাপারটা ভিন্নও হতে পারে, কিন্তু গণমাধ্যমের ভাষ্য যদি সত্যি হয় তাহলে সেটা তো কোনো অপরাধ হতে পারে না। কারণ ওই সময় ৬৪ জেলার যে এসপি ছিলেন, ৬৪ জেলার এসপি ৬৪ জনই খারাপ কিংবা ৬৪ জনই এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করেছে, এটা তো আপনি প্রমাণ করবেন, আগে প্রমাণ করতে হবে, তো বিচারের মাধ্যমে এগোতে হবে। তো তা না হলে তো আপনি ঢালাওভাবে যখন বলবেন তখন সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আর রাজনৈতিক সিদ্ধান্ত যখন হবে, আজকে যারা পুলিশের বড় বড় দায়িত্বে আছেন কিংবা যাচ্ছেন কিংবা নেওয়া হচ্ছে, তারা যে আগামীতে এই ধরনের বিপদ ফেস করবে না তার গ্যারেন্টি কে?
যদি এরকম ধারাবাহিকতা হতে থাকে তাহলে পুলিশের বড় পদে, এরকম গুরুত্বপূর্ণ পদে তো কেউ যেতেই চাইবে না, কেউ মানে এই ব্যাপারগুলো অ্যাভয়েড করবে। মানে হয়তো এসপির র্যাঙ্কে যাবেন কিন্তু জেলার দায়িত্বে যেতে চাইবেন না, কারণ জেলার দায়িত্বে গেলে এই উদাহরণ তো থাকবে যে বিএনপি আওয়ামী লীগের আমলের এই কাজগুলো করেছে, এরপরে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে জামাত বিএনপির আমলের এই কাজগুলো করবে, কিন্তু আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে তাহলে বিএনপির আমলে কে কোথায় কি করেছে এগুলো খুঁজে বেড়াবে। এগুলোই যেন রাজনৈতিক দলের মূল কর্মকাণ্ড হিসেবে পরিগণিত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জাতি হিসেবে প্রচণ্ড দুর্ভাগ্যের একটা ব্যাপার। আমরা প্রত্যাশা করেছিলাম বিশেষ করে নতুন প্রধানমন্ত্রীর যে মানে বাক্য প্রক্ষেপণ, যে ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলছেন সেটা খুবই ভালো এবং পজিটিভ, সৌহার্দ্যপূর্ণ। তিনি সবাইকে নিয়ে কাজ করতে চাইছেন, কোনো ধরনের প্রতিশোধ স্পৃহা তার মধ্যে কাজ করছে না। এগুলো যখন বলছেন তখন আমাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে, কিন্তু অন্যদিকে যখন এরকম দু একটা ঘটনা ঘটছে তখন কিন্তু তাদের সচেতন হতে হবে যে প্রধানমন্ত্রীর বক্তব্য আর কর্মকাণ্ড, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, সেখানে কোনো অমিল থাকছে কিনা। অমিল থাকলেই কিন্তু বিপদ, কারণ অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নতুবা অতীত বারবার ফিরে আসবে। আমরা নিশ্চয়ই চাই না যে 2024-এর 5 আগস্ট এদেশে আর একবারও কোনোভাবে ভুলেও ফিরে আসুক। আমরা চাই না যে একটা সরকারের পতনের পরে ইউনুসীয় যুগের মতো আর একটা 1.5 বছরের যুগ বাংলাদেশের ইতিহাসে কখনো আসুক। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।